আমন্ত্রণ সবাইকে। গল্পস্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ১৯৭১। মীর আলী চোখে দেখে না। আগে আবছা আবছা দেখত, দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে। গত ২ বছর ধরে তাও ভাসছে না। চারদিকে সীমাহীন অন্ধকার। তার বয়স প্রায় ৭০। এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে, পৃথিবীর শব্দও বর্ণহীন হতে থাকে। কিন্তু তার কান এখনো ভালো, বেশ ভালো। ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবারই সে বিরক্ত মুখে বলে, চুপ, শব্দ করিস না। মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না। মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে। চোখে দেখতে পেলেও বোধহয় এরকম হতো। আলো সহ্য হতো না। বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা। সবচেয়ে বড় যন্ত্রণা রাত দুপুরে বাইরে যেতে হয়। একা একা যাওয়ার উপায় নেই। তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি সুরে ডাকতে হয়, বদি, ও বদি, বদিউজ্জামান। বদিউজ্জামান তার বড় ছেলে। মধুবন বাজারে তার একটা মণিহারি দোকান আছে। রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে ৭ মাইল হেঁটে সে বাড়ি আসে। পরিশ্রমের ফলে তার ঘুম হয় গাঢ়। সে সাড়া দেয় না। মীর আলী ডেকেই চলে, বদি, ও বদি, বদিউজ্জামান। জবাব দেয় তার ছেলের বউ অনুফা। অনুফার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ। সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মীর আলীর মাথা ধরে। তবু সে মিষ্টি সুরে বলে, ও বউ, একটু বাইরে যাওন দরকার, বদিরে উঠাও। অনুফা তার স্বামীকে জাগায় না। নিজেই কুপি হাতে এসে শ্বশুরের হাত ধরে। বড় লজ্জা লাগে মীর আলীর, কিন্তু উপায় কি? বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা, অনেক কষ্ট। মীর আলী নরম স্বরে বলে, সাদনি রাইত নাকি ও বউ? জি না। চোখে ফসর ফসর লাগে, মনে হয় সাদনি। না, সাদনি না, এখানে বসেন, এনেন বদনা। অনুফা দূরে সরে যায়। মীর আলী ভারমুক্ত হয়। অন্যরকম একটা আনন্দ হয় তার। ইচ্ছা করে কিছুক্ষণ বসে থাকতে। অনুফা ডাকে, আব্বাজান, হইছে? উঠেন, বইসা আছেন কেন? ফজর ওয়াক্তের দেরি কত? দেরি আছে আব্বাজান, উঠেন। মীর আলী অনুফার সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে। দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস দিচ্ছে। রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধহয়। একটা দুটো করে শেয়াল ডাকতে শুরু করেছে। মীর আলী হৃষ্ট গলায় বলে, রাত বেশি বাকি নাই। অনুফা জবাব দেয় না, হাই তোলে। একটা জলচৌকি দাও, উঠানে বইয়া থাকি। দুপুর রাইতে উঠানে বইবেন কি? যান, ঘুমাইতে যান। মীর আলী বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে। একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয়। সে বিছানায় বসে ঘরের সব স্পষ্ট অস্পষ্ট সব শব্দ মন দিয়ে শোনে। বদি খুব খুব করে কাশছে। টিনের চালে ঝটপট শব্দ। কিসের শব্দ? বানর? চৌকির নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করল। বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধহয়। পরিবানও কেঁদে উঠল, দুধ খেতে চায়। অনুফা দুধ দেবে না, চাপা গলায় মেয়েকে শাসাচ্ছে। বদি আবার কাশছে। ঠান্ডা লেগেছে নাকি? পরশুদিন ভিজে বাড়ি ফিরেছে, জ্বর তো হবেই। বদির কথা শোনা যাচ্ছে, ফিসফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? মীর আলী কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো। সকাল হচ্ছে নাকি? মীর আলী ভোরের প্রতীক্ষা করে। তার তলপেট আবার ভারী হয়ে ওঠে। বদি, ও বদি, বদিউজ্জামান। কি? একটু বাইরে যাওন দরকার। বদি সারা শব্দ করে না। পরিবানু তার স্বরে কাঁদে, দুধ খেতে চায়। ও বদি, বদিউজ্জামান।
আসি আসি, তাড়াতাড়ি কর। আরে দুধ তরি, এক রাতে কয়বার বাইরে যাইবেন? বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবানুর গালে। বিরক্ত গলায় বলে, টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায়, কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। মীর আলী অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার প্রস্রাব হয়ে গেছে। বিছানার একটা অংশ ভেজা। সে অত্যন্ত বিচলিত বোধ করে, এরকম তার আগে কখনো হয়নি। আসেন যাই, যত ঝামেলা। দেখি হাতটা বাড়ান। বদি তার হাত ধরে। মীর আলী খুব দুর্বল ও অসহায় বোধ করে। এখন থেকে ঘরের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন, ঝামেলা ভালো লাগে না। আচ্ছা। আর পানি কম খাইবেন, বুঝলেন? আচ্ছা। বদি তাকে উঠোনের এক মাথায় বসিয়ে দেয়। মীর আলী প্রস্রাব করার চেষ্টা করে, প্রস্রাব হয় না, ভোঁতা একটা যন্ত্রণা হয়। বদি হাঁক দেয়, কি হয়েছে, রাত শেষ করবেন নাকি? আর ঠিক তখন মীর আলীর সামনে দিয়ে সরসর করে শব্দ করে একটা কিছু চলে যায়। কি এটা? সাপ? মীর আলীর দেখতে ইচ্ছা করে। আরে বিষয় কি, ঘুমায় পড়ছেন নাকি? না, একটা সাপ গেল সামনে দিয়া। আরে ধুত্তরির সাপ, উঠেন দেখি। মনে হয় জাতি সাপ, বিরাট লম্বা মনে হইল। আরে ধূত, উঠা আসেন। মীর আলী উঠে দাঁড়ায়। আর ঠিক তখন আজান হয়। মীর আলী হাসি মুখে বলে, আজান দিছে ও বদি, আজান দিছে। দিছে দেউক, ঘরে চলেন। অহনার ঘরে গিয়া কি কাম? গোসলের পানি দে, গোসল সাইরা নামাজটা পড়ি। বদি বিরক্ত গলায় বলে, অজু কইরা নামাজ পড়েন, গোসল কেন? শৈলটা পাক না, না পাক শৈল। আপনি থাকেন বইয়া, অনুফারে পাঠাই, যত ঝামেলা। বদিউজ্জামান তার বাবাকে একটা জলচৌকির উপর বসিয়ে ভেতরে চলে যায়, আর আসে না। পরিবানু ঘ্যান ঘ্যান করে কাঁদে। মীর আলী বসে থাকে চুপচাপ। তার কিছুক্ষণ পর 50 জন সৈন্যের ছোট একটা দল গ্রামে এসে ঢোকে। মার্চ টার্চ না, এলোমেলো ভাবে চলা। তাদের পায়ের বুটে কোনো শব্দ হয় না। তারা যায় মীর আলীর বাড়ির সামনে দিয়ে, এবং তাদের একজন মীর আলীর চোখে 5 ব্যাটারি টর্চের আলো ফেলে। মীর আলী কিছু বুঝতে পারে না, শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে ঘেউ ঘেউ করতে থাকে। মীর আলী ভীত স্বরে ডাকে, বদি, ও বদি, বদিউজ্জামান। কুকুরটি একসময় আর ডাকে না। দলটির পেছনে পেছনে কিছু দূর গিয়ে থমকে দাঁড়ায়, তারপর দ্রুত ফিরে আসে মীর আলীর কাছে। মীর আলী উঁচু গলায় ডাকে, ও বদি, ও বদিউজ্জামান। কি হয়েছে, বেহুদা চিল্লান কেন? বাড়ির সামনে দিয়া কারা যেন গেল। আরে দুধ তরি, যত ফালতু ঝামেলা, চুপ করে বয়া থাকেন। মীর আলী চুপ করে যায়। চুপ করে থাকে কুকুরটিও। নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে। তারা টের পায় গ্রামের নাম নীলগঞ্জ। 1 মে 1971। ক্ষুদ্র সৈন্যবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ। কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতি ক্যাডেট। বাড়ি পেশোয়ারের এক অখ্যাত গ্রামে। তার গায়ের নাম রেশোবা। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। ছোট্ট গরিব স্টেশন, মেল ট্রেন থামে না। লোকাল ট্রেন মিনিট খানেক থেকেই ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যায়। স্টেশনের বাইরে ইট বিছানো রাস্তায় 4-5টা রিক্সা ঠুনঠুন করে ঘন্টা বাজিয়ে যাত্রী খোঁজে। সুরেলা গলা শোনা যায়, রুয়েল বাজার যাওনের কেউ আসুইন, রুয়েল বাজার। রুয়েল বাজার এ অঞ্চলের সবচেয়ে বড় বাজার। নান্দাইল রোড থেকে সোজা উত্তরে 10 মাইল। খুব খারাপ রাস্তা। বর্ষাকালে রিক্সা চলে না, হেঁটে যেতে হয়। এঁটেল মাটিতে পা দেবে যায়। ঠিক ঠিক ঘন কাদা। নান্দাইল রোড থেকে রুয়েল বাজার আসতে বেলা পুইয়ে যায়। বাজারটি অন্য সব গ্রাম্য বাজারের মতোই, তবে স্থানীয় লোকদের খুব অহংকার একে নিয়ে। কি নেই এখানে? ধান চালের আড়ত আছে, পাটের গুদাম আছে,
ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। গ্রামের বাজারে এর চেয়ে বেশি কি দরকার? রুয়াল বাজারকে পেছনে ফেলে আরও মাইল 30 উত্তরে মধুবন বাজার। যাতায়াতের একমাত্র ব্যবস্থা গরুর গাড়ি, তাও শীতকালে। বর্ষায় হাঁটা ছাড়া অন্য উপায় নেই। উজান দেশ, নদী নালা নেই যে নৌকা চলবে। মধুবন বাজার পেছনে ফেলে পূব দিকে 7-8 মাইল গেলে ঘন জঙ্গল। স্থানীয় নাম মধুবনের জংলা মাঠ। কাটা ঝোপ, বাঁশ আর জারুলের মিশ্র বন। বেশ কিছু গাব ও ডেফল জাতীয় অন্তজ শ্রেণীর গাছও আছে। জংলা মাঠের এক অংশ বেশ নিচু, সেখানে মোর্তা গাছের ঘন অরণ্য। শীতকালে সেই সব মোর্তা কেটে এনে পাটি বোনা হয়। পাকা লটকনের খোঁজে বালক বালিকারা বনের ভেতর ঘুরে বেড়ায়, কিন্তু বর্ষাকালে কেউ যায় না সেদিকে। খুব সাপের উপদ্রব। বনে ঢুকে প্রতি বছরই 2-1 গরু ছাগল সাপের হাতে মারা পড়ে। জংলা মাঠের পেছনে নীলগঞ্জ গ্রাম, দরিদ্র শ্রীহীন 30-40 ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। বিস্তীর্ণ জলাভূমি গ্রামটিকে কাস্তের মতো দুদিকে ঘিরে আছে। সেখানে শীতকালে প্রচুর পাখি আসে। পাখি মারা জাল নিয়ে পাখি ধরে বাজারে বিক্রি করে পাখি মারারা। চাষবাস যা হয় দক্ষিণের মাঠে। জমি উর্বর নয়, কিংবা এরা ভালো চাষি নয়। ফসল ভালো হয় না, তবে শীতকালে এরা প্রচুর রবি শস্য করে। বর্ষার আগে আগে করে তরমুজ ও বাঙ্গি। দক্ষিণের জমিতে কোনো রকম যত্ন ছাড়াই এ দুটি ফল প্রচুর জন্মায়। গ্রামের অধিকাংশ ঘরেই খড়ের ছাউনি। সম্প্রতি কয়েকটি টিনের ঘর হয়েছে। বদিউজ্জামানের ঘরটি টিনের। তার হাতে এখন কিছু পয়সা কড়ি হয়েছে। টিনের ঘর বানানো ছাড়াও সে একটা সাইকেল কিনেছে। চালানো শিখে ওঠেনি বলে এখনো সে হেঁটেই মধুবন বাজারে যায়। সপ্তাহে একবার নতুন সাইকেলটি ঝাড়পোছ করে। গ্রামের একমাত্র পাকা দালানটি প্রকাণ্ড। 2 বিঘা জমির উপর একটা হুলস্থুল ব্যাপার। সুসং দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন সর্পাঘাতে মারা পড়েন। চন্দ্রকান্ত সেন প্রচুর ধন সম্পদ করেছিলেন। তার মৃত্যুর পর সেসবের কোনো হদিস পাওয়া যায়নি। সবার ধারণা সোনাদানা পিতলের কলসিতে ভরে তিনি জগ করে গেছেন। তার উত্তরাধিকারীরা পিতলের কলসির খোঁজে প্রচুর খোঁড়াখুড়ি করেছে, কোনো সন্ধান পাওয়া যায়নি। চন্দ্রকান্ত সেন মশাইয়ের বর্তমান একমাত্র উত্তরাধিকারী নীলু সেন প্রকাণ্ড দালানটিতে থাকেন। তার বয়স প্রায় 50, দেখায় তার চেয়েও বেশি। নীলু সেনকে গ্রামে যথেষ্ট খাতির করা হয়। যাবতীয় সালিশিতে তিনি থাকেন। বিয়ে শাদীর কোনো কথাবার্তা তাকে ছাড়া কখনোই হয় না। লোকটি অত্যন্ত মিষ্টভাষী। এই গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হচ্ছে জয়নাল মিয়া, প্রচুর বিষয় সম্পত্তির মালিক। মধুবন বাজারে তার 2টি ঘরও আছে। লোকটি মেরুদণ্ডহীন, সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। গ্রাম্য সালিশিতে সবার কথাই সমর্থন করে বিচার সমস্যা জটিল করে তোলে। তবু সবাই তাকে মোটামুটি সহ্য করে। সম্পদশালীরা এই সুবিধাটি সব জায়গাতেই ভোগ করে। 2 বিদেশি লোক আছেন নীলগঞ্জে। একজন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। এত জায়গা থাকতে তিনি এই দুর্গম অঞ্চলে ইমামতি করতে কেন এসেছেন সে রহস্যের মীমাংসা হয়নি। তিনি মসজিদেই থাকেন। মাসের 15 দিন জয়নাল মিয়ার বাড়িতে খান, বাকি 15 দিন পালা করে অন্য ঘরগুলোতে খান। কিছুদিন হলো তিনি বিয়ে করে আমি স্থায়ীভাবে থাকবার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রস্তাবটিতে কেউ এখনো তেমন উৎসাহ দেখাচ্ছে না। ধানি জমি দিতে পারে জয়নাল মিয়া, সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে। শুনেও না শোনার ভান করছে। দ্বিতীয় বিদেশি লোকটি হচ্ছে আজিজ মাস্টার। সে নীলগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার। প্রাইমারি স্কুল সরকারি সাহায্যে 3 বছর আগে শুরু হয়। উদ্দেশ্য বোধহয় একটি, দুর্গম অঞ্চলে শিক্ষার আলো পৌঁছানো। উদ্দেশ্য সফল হয়নি। শিক্ষকরা কেউ বেশি দিন থাকতে পারে না। খাতাপত্রে 3 জন শিক্ষক থাকার কথা, এখন আছে একজন আজিজ মাস্টার। লোকটি রুগ্ন, নানান রকম অসুখ বিসুখ, তার মধ্যে প্রধান হচ্ছে হাঁপানি। শীতকালে এর প্রকোপ হয়, গরমকালটা মোটামুটি ভালোই কেটে যায়। আজিজ মাস্টার একজন কবি। সে গত 3 মাসে 4 নম্বরে একটি রুল টানা খাতা কবিতা লিখে ভরিয়ে ফেলেছে।
প্রতিটি কবিতা একটি রমণীকে উদ্দেশ্য করে লেখা, যাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়েছে, যেমন স্বপ্নরানী, কেশবতী, অচিন পাখি ইত্যাদি। তার 3টি কবিতা নেত্রকোনা থেকে প্রকাশিত মাসিক কিষাণ পত্রিকায় ছাপা হয়েছে। আজিজ মাস্টারের কাব্য প্রতিভা সম্পর্কে গ্রামের লোকজন ওয়াকিবহাল। তারা এই কবিকে যথেষ্ট সমীহ করে। সমীহ করার আরেকটি কারণ হলো আজিজ মাস্টার গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ। বিয়ে পর্যন্ত পড়েছিল, পরীক্ষা দেওয়া হয়নি। তার আবার পরীক্ষা দেওয়ার কথা। সে জয়নাল মিয়ার একটি ঘরে থাকে। তার স্ত্রীকে সে ভাবি সাব বলে ডাকে, কিন্তু তার বড় মেয়েটিকে দেখলেই কেমন যেন বিচলিত বোধ করে। মেয়েটির নাম মালা। মাঝে মাঝে মালা তাকে ভাত বেড়ে দেয়। সে সময়টা আজিজ মাস্টার বড় অস্বস্তি বোধ করে। সে যখন বলে, মামা আর একটু ভাত দেই, তখন কোনো কারণ ছাড়াই আজিজ মাস্টারের কান টান লাল হয়ে যায়। আজিজ মাস্টার কয়েকদিন আগে মালা রানী নামের একটি দীর্ঘ কবিতা রচনা করেছে। কবিতাটি কিষাণ পত্রিকায় পাঠাবে কিনা এ নিয়ে সে খুব চিন্তিত। হয়তো পাঠাবে। নীলগঞ্জের যে দিকটায় জলাভূমি, একদল কৈবর্ত থাকে সেদিকে। গ্রামের সঙ্গে তাদের খুব একটা যোগ নেই। মাছ ধরার সিজনে জলমহলে মাছ মারতে যায়, আবার ফিরে আসে। কর্মহীন সময়টাতে চুরি ডাকাতি করে। নীলগঞ্জের কেউ এদের ঘাটায় না। গত বছর কৈবর্ত পাড়ায় খুন হলো একটা। নীলগঞ্জের মাতব্বররা এমন ভাব করলেন যেন তারা কিছুই জানেন না। থানা পুলিশ কিছুই হলো না। যার ছেলে খুন হলো সেই চিত্রা বুড়ি কিছুদিন ছোটাছুটি করলো নীলু সেনের কাছে। নীলু সেন শুকনো গলায় বললেন, তোদের ঝামেলা তোরা মিটা, থানাওয়ালার কাছে যা। বুড়ি ফোঁপাতে ফোঁপাতে বলল, থানাওয়ালার কাছে গেলে আমারে দহের মধ্যে পুইত্তা থুইব কইছে। নীলু সেন গম্ভীর হয়ে গেলেন। টেনে টেনে বললেন, এদের ঘাটাঘাটি করা ঠিক না। রক্ত গরম জাত, কি করতে কি করে, বিচার হইতো না। নীলু সেন তার জবাব দিতে পারলেন না। অস্পষ্টভাবে বললেন, এখন বাদ দে, পরে দেখি কিছু করা যায় কিনা। বুড়ি আরো কিছুদিন ছোটাছুটি করলো এবং একদিন দেখা গেল কৈবর্তরা দল বেঁধে জলমহলে মাছ মারতে গিয়েছে। বুড়িকে সঙ্গে নেয়নি। বুড়ি আকাশ ফাটিয়ে চিৎকার করলো কিছুদিন। নীলু সেনের দালানের এক প্রান্তে থাকতে লাগলো। চরম দুর্দিন। কৈবর্তরা ফিরে এলো 3 মাস পর, কিন্তু বুড়ির জায়গা হলো না। সে এ বাড়ি ও বাড়ি ভিক্ষা করে খেতে লাগলো। হতদরিদ্র নীলগঞ্জের প্রথম ভিক্ষুক। সব গ্রামের মতো এই গ্রামে একজন পাগলও আছে, মতি মিয়ার শালা নিজাম। সে বেশিরভাগ সময়ই সুস্থ থাকে, শুধু 2-1 দিন মাথা গরম হয়ে যায়। তখন তার গায়ে কোনো কাপড় থাকে না। গ্রামের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাছুটি করতে থাকে। দুপুরে রোদ খুব বেড়ে গেলে মধুবন জংলায় ঢুকে পড়ে। পাগলদের সাপে কাটে না, প্রবাদটি হয়তো সত্যি। নিজাম বহাল তবিয়তে বন থেকে বেরিয়ে আসে। ছোটাছুটি করা এবং বনের ভেতরে বসে থাকা ছাড়া সে অন্য কোনো উপদ্রব করে না। গ্রামের পাগলদের গ্রামবাসীরা খুব স্নেহের চোখে দেখে। তাদের প্রতি অন্য এক ধরনের মমতা থাকে সবার। চিত্রা বুড়ি রাতে এক নাগারে কখনো ঘুমায় না। ক্ষণে ক্ষণে জেগে উঠে চেঁচায়, কেলা যায় গো, লোকটা কে? তার ঘুমোবার জায়গাটা হচ্ছে সেনবাড়ির পাকা কালী মন্দিরের চাতাল। নীলু সেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন। সেখানে নাকি তার ঘুম হয় না। দেবী মূর্তির পাশে সে বোধহয় এক ধরনের নিরাপত্তা বোধ করে। গভীর রাতে দেবীর সঙ্গে তার অন্তরঙ্গ কথাবার্তা হয়। যেমন, দেখিস হেই মা কালী, আমার পুত্রে যে মারছে, তুই তার কলজাটা টাইন না খা, তরে আমি জোড়া পাঠা দিমু, বুক সিরা রক্ত দিমু। হেই মা কালী, দেখিস রে বেটি, দেখিস। মা কালী কিছু শোনেন কিনা বলা মুশকিল, কিন্তু চিত্রাবুড়ির ধারণা তিনি শোনেন এবং তিনি যে শুনছেন তার নমুনাও দেন। যেমন, এক রাত্রিতে খলখল হাসির শব্দ শোনা গেল। বুড়ির রক্ত জল হয়ে যাবার মতো অবস্থা। সে কাঁপা গলায় ডাকল, হেই মা। হাসির শব্দ দ্বিতীয়বার আর শোনা গেল না।
দেবীরা তাদের মহিমা বারবার করে দেখাতে ভালোবাসেন না। চিত্রা বুড়ি আজ রাতেও মা কালীর সঙ্গে সুখ দুঃখের অনেক কথা বলল। জোড়া পাঠার আশ্বাস দিয়ে ঘুমাতে গেল। তারপর জেগে উঠে চেঁচালো, কেলা যায় গো, লোকটা কে? কেউ জবাব দিল না, কিন্তু বুড়ির মনে হলো অনেকগুলো মানুষ যেন এদিকে আসছে, শব্দ করে পা ফেলছে, হুহা হুহা করে এরকম একটা আওয়াজও আসছে। ডাকাত নাকি? চিত্রা বুড়ি ভয়ে কাঠ হয়ে গেল। তার চোখের সামনে দিয়ে মিলিটারি দলটি পার হলো। আলো কম, স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। চিত্রা বুড়ি কিছু বুঝতে পারল না। এরা কারা? এই রাতে কোত্থেকে এসেছে? বুড়ি দেখল সেনবাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার টর্চের আলো ফেলল। এর মানে কি ডাকাত? কিন্তু সেনবাড়িতে ডাকাত আসার কথা নয়। সেনরা এখন হতদরিদ্র। এই বিশাল বাড়ির ইটগুলো ছাড়া ওদের আর কিছুই নেই। ওরা আবার চলতে শুরু করেছে। জুম্মা ঘরের কাছে এসে আবার সেনবাড়ির ওপর টর্চের আলো ফেলল। কোন দিকে যাচ্ছে? কৈবর্তপাড়ার দিকে? ওদের আগে ভাগে খবর দেওয়া দরকার। সেনবাড়ির পেছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দেবে? চিত্রাবুড়ির কাছে সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এই রাতের বেলা দল বেঁধে এরা কেন আসবে? না, কৈবর্তপাড়ার দিকে যাচ্ছে না। জুম্মা ঘর পেছনে ফেলে এরা সড়কে উঠে গেল। টর্চের আলো এখন আর ফেলছে না। বুড়ির মনে হলো এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। আজিজ মাস্টারকে খবর দেওয়া দরকার, কিন্তু তারও আগে খবর দেওয়া দরকার কৈবর্তপাড়ায়। বিপদের সময় নিজ গোত্রের মানুষের কথাই প্রথম মনে পড়ে। 4-5টা কুকুর একসঙ্গে চেঁচাচ্ছে। এরা কিছু টের পেয়েছে। কুকুর বেড়াল অনেক কিছু আগে ভাগে জানে। বুড়ি কালী মন্দিরের চাতাল থেকে নেমে এলো। সে কোন দিকে যাবে মনস্থির করতে পারছে না। গ্রামে মিলিটারি ঢুকেছে এটা প্রথম বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সূরা ইয়াসিন পড়ছিলেন। আজান দেবার আগে তিনি 3বার সূরা ইয়াসিন পড়েন। দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে পুরো দলটাকে দেখলেন। এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। প্রথম কয়েক মুহূর্ত তিনি ব্যাপারটা বুঝতেই পারলেন না। সূরা ইয়াসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়িতে বসে রইলেন। অন্ধকার এখনো কাটেনি। পাখপাখালি ডাকছে। ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না। এখানে বসে থাকবেন না খবর দেওয়ার জন্য ছুটে যাবেন? কিছুক্ষণ পর তার মনে হলো সিঁড়িতে এরকম প্রকাশ্যে বসে থাকা ঠিক না, মসজিদের ভেতরে থাকা দরকার। কিন্তু নীলগঞ্জ মসজিদে তিনি কখনো একা ঢোকেন না। এই মসজিদে জিন নামাজ পড়ে, এরকম একটা প্রবাদ আছে। অনেকেই দেখেছে, তিনি অবশ্য এখনো দেখেননি, কিন্তু তার ভয় করে। একা বসে থাকতে থাকতে তার মনে হলো এই যে তিনি দেখলেন একদল মিলিটারি, এটা চোখের ভুল না তো? নান্দাইল রোডে মিলিটারি আসেনি, সোহাগীতে আসেনি, এখানে আসবে কেন? এখানে আছেটা কি? নেহায়েতি গণ্ডগ্রাম। ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন। স্কুলঘর বাঁশবনের আড়ালে পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। মুসল্লিরা কেউ আসছে না কেন? নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই? তার প্রবল ইচ্ছে হতে লাগলো নামাজ না পড়েই ঘরে ফিরে যেতে। আকাশ ফর্সা হতে শুরু করেছে, অথচ কারো দেখা নেই। দীর্ঘ সময় অপেক্ষা করবার পর মতি মিয়াকে আসতে দেখা গেল। মতি মিয়া একটা মামলায় জড়িয়ে ইদানিং ধর্মকর্মে অতিরিক্ত রকমের উৎসাহী হয়ে পড়েছে। ইমাম সাহেব নিচু গলায় বললেন, এই মতি, কিছু দেখলা? কি দেখমু? কিসের কথা কন? কিছু দেখো নাই? না, বিষয়টা কি? ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে গেলেন। আজান শেষ করে মতি মিয়াকে আবার জিজ্ঞেস করলেন, স্কুল ঘরের কাছে কিছু দেখো নাই? না, ব্যাপারটা কি ভাইঙ্গা কন? মনে হয় গ্রামে মিলিটারি ঢুকছে। কি ঢুকছে? মিলিটারি। আরে কি কন, এই গ্রামে মিলিটারি আইব কেন? আমি যাইতে দেখলাম। চোখের ধান্দা, আন্ধারে কি দেখতে কি দেখছেন? নান্দাইল রোডে তো এখন তক মিলিটারি আসে নাই। তুমি জানলা কেমনে? আমার শালা আইছে গতকাল, নিজামের বড় ভাই।
আমি কিন্তু নিজের চোখে দেখলাম। আর না, মিলিটারি আইলে এতক্ষণে গুলি শুরু হইয়া যাইতো। মিলিটারি কি সোজা জিনিস? ইমাম সাহেব নামাজ শুরু করবার আগে আরো 3 জন নামাজি এসে পড়ল। তারাও কিছু জানে না। একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে, সেও কিছু দেখেনি। ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন। নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কোরআনের 2-1টা কথা বলেন, আজ কিছুই বললেন না। বাড়ির দিকে রওনা হলেন। বেশ আলো চারিদিকে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর চোখে স্কুল ঘরের দিকে তাকালেন। বারান্দায় সারি সারি সৈন্য বসে আছে। ইমাম সাহেবের মনে হলো স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে। লোকটি পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট। কিন্তু তাকে ডাকছে কেন? নাকি তিনি ভুল দেখছেন? ইমাম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তিনি একবার আয়াতুল কুরসি ও 3 বার দোয়া ইউনুস পড়ে স্কুল ঘরের দিকে এগোলেন। নীল শার্ট পরা লোকটিও এগিয়ে আসছে তার দিকে। ব্যাপার কি? এ কে? তিনি অতি দ্রুত দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি খুব কাজের। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে এই দোয়া পড়েছিলেন। নীল শার্ট পরা লোকটা এগিয়ে আসছে। কি চায় সে? আপনি কে? আমি এই গ্রামের ইমাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু আসেন আমার সাথে। কই যাইতাম? আসেন, মেজর সাহেব আপনাকে ডাকেন। ভয়ের কিছু নাই, আসেন। ইমাম সাহেব 3 বার ইয়া মুকাদ্দেমু পড়ে ডান পা আগে ফেললেন। সঙ্গের নীল শার্ট পরা লোকটি মৃদু স্বরে বলল, এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছুই নাই। আজিজ মাস্টারের অনিদ্রা রোগ আছে। অনেক রাত পর্যন্ত তাকে জেগে থাকতে হয় বলেই অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হয়। আজ তাকে ভোরের আলো ফোটার আগেই জাগতে হলো, কারণ স্কুলের দপ্তরে ও দারোয়ান রাসমোহন প্রচণ্ড শব্দে দরজায় ধাক্কা দিচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে। এক্ষুনি আজিজ মাস্টারকে ঘর থেকে বের করতে হবে। বন্ধ দরজার ওপাশ থেকে আজিজ মাস্টার কথা বলল, এই রাসমোহন, কি ব্যাপার? মিলিটারি, গ্রামে মিলিটারি আসছে স্কুল ঘরে। কি বলছিস রাসমোহন? আপনারে স্যার ডাকে। আজিজ মাস্টার দরজা খুলে দেখল রাসমোহনের থুতনি বেয়ে ঘাম পড়ছে, গায়ের ফতুয়াটাও ঘামে ভেজা। স্কুল থেকে দৌড়ে এসেছে বোধহয়। শব্দ করে শ্বাস টানছে। রাসমোহন আবার বলল, মিলিটারি আপনারা ডাকে স্যার। আজিজ মাস্টার রাসমোহনের কথা মোটেও বিশ্বাস করল না। সময়টা খারাপ। খাকি পোশাকের একজন পিয়ন দেখলেও সবাই ভাবে পাঞ্জাবি মিলিটারি। রাসমোহনের রজ্জুতে সর্পভ্রম হয়েছে। থানাওয়ালারা কেউ এসেছে কেন্দুয়া থেকে, খুব সম্ভবত চিত্রাবুড়ির ছেলের ব্যাপারে। মার্ডার কেসে পুলিশের খুব উৎসাহ। দল বেঁধে চলে আসে, নগদ বিদায়ের ব্যবস্থা আছে। এখানেও তাই হয়েছে। আজিজ মাস্টার অনেকখানি সময় নিয়ে হাত মুখ ধুলো। তার মাথায় চুল নেই, তবুও যত্ন করে চুল আঁচড়ালো। পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় বেরুলো। অর্ধেক পথ আসার পর তার মনে পড়ল চাবি ফেলে এসেছে। আবার ফিরে গেল চাবি আনতে। বাড়ি ফিরবার পথে সত্যি সত্যি বুঝল গ্রামে মিলিটারি এসেছে। মতি মিয়ার সঙ্গে তার দেখা হলো, রতন মাঝির সঙ্গে দেখা হলো। বাড়ি ঢুকবার মুখে জয়নাল মিয়াকেও ছাতা মাথায় দিয়ে আসতে দেখা গেল। রাসমোহন এদের প্রত্যেককে একবার একবার করে তার অভিজ্ঞতার কথা বলল। রাসমোহনের বর্ণনা মতে সে স্কুল ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। তখনও চারদিকে অন্ধকার। কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখে টর্চের আলো ফেলল। সে উঠে বসে দেখে স্কুলে মিলিটারি গিজগিজ করছে। জয়নাল মিয়া নিচু গলায় বলল, আন্দাজ কতজন হইব? 400-500 কম না? কও কি তুমি? বেশিও হইতে পারে। সবটি মস্ত জোয়ান। জোয়ান তো হইবই, মিলিটারি দুবলা পাতলা হয় নাকি? হাতে অস্ত্রপাতি আছে? জয়নাল মিয়া বিরক্ত মুখে বলল, অস্ত্রপাতি তো থাকবই, এরা কি বিয়া করতে আইছে?
আজিজ মাস্টার গম্ভীর গলায় বলল, তারপর কি হয়েছে রাসমোহন? তারা আমার নাম জিগাইল। আজিজ মাস্টার বলল, কোন ভাষায়, উর্দু না ইংরেজি? বাংলায়। পরিষ্কার জিগাইল, তোমার নাম কি, তুমি কে, কি করো? তা কিভাবে হয়, এরা তো বাংলা জানে না। আমি স্যার পরিষ্কার শুনলাম, নিজের কানে শুনলাম। তারপর বলো, তারপর কি হলো? আমি কইলাম আমার নাম রাসমোহন, আমি স্কুলের দপ্তরি। তখন তারা কইল, হেডমাস্টার রে ডাইকা আনো। বাংলায় বলল? জি স্যার। আরে কি যে বলে পাগল ছাগলের মতো, এরা বাংলা জানে নাকি? কি শুনতে কি শুনেছ? আজিজ একটা সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলো তার হাত কাঁপছে এবং প্রস্রাবের বেগ হচ্ছে। খুব খারাপ লক্ষণ। এক্ষুনি হাঁপানির টান শুরু হবে। অতিরিক্ত উত্তেজনায় তার হাঁপানির টান ওঠে। এখন সিগারেট খাওয়াটা ঠিক হবে না জেনেও আজিজ মাস্টার লম্বা লম্বা টান দিতে শুরু করলো। সে সাধারণত জয়নাল মিয়ার সামনে সিগারেট খায় না। জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, তুমি যাও মাস্টার, বিষয়টা কি জানি না আসো। আমি আমি কি জন্য যাব? আরে ডাকতাছে তোমারে, তুমি যাইবা না তো যাইবটা কে? আজিজ মাস্টারের সত্যি সত্যি হাঁপানির টান উঠে গেল। সিগারেট ফেলে দিয়ে সে লম্বা লম্বা শ্বাস নিতে শুরু করলো। জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, এরা এইখানে থাকবার জন্য আসে নাই, বুঝলা, যাইতাছে অন্য কোনোখানে। ভয়ের কিছু নেই। একটা পাকিস্তানি পতাকা হাতে নিয়ে যাও। একটা পতাকা আছে না, বাঁশের আগায় বাঁধো। আমি একলা যাব? বলেন কি? একসঙ্গে বেশি মানুষ যাওয়া ঠিক না। ঠিক বেঠিক যাই হোক, আমি একা যাব না। এইরকম করতেছো কেন মাস্টার? এরা বাঘও না ভাল্লুকও না। একা যাব না, আপনারা চলেন আমার সাথে। সকাল প্রায় 7টার দিকে 6 জনের একটি ছোট্ট দলকে একটি পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে আগাতে দেখা গেল। রোগা আজিজ মাস্টার দলটির নেতৃত্ব দিচ্ছে। সেই স্কুল ঘরের কাছাকাছি এসে গলা ফাটিয়ে চিৎকার করলো, পাকিস্তান! দলের অন্য সবাই আকাশ বাতাস কাঁপিয়ে বলল, জিন্দাবাদ! কায়েদে আজম জিন্দাবাদ! লিয়াকত আলী খান জিন্দাবাদ! মহাকবি ইকবাল জিন্দাবাদ! রোদ উঠে গেছে। বৈশাখ মাস, অল্প সময়ে রোদ ঝাঁঝালো হয়ে ওঠে। ছোট্ট দলটি, যার নেতৃত্ব দিচ্ছে আজিজ মাস্টার, রোদে দাঁড়িয়ে ঘামছে। তাদের মুখ রক্তশূন্য। তারা বুকের মাঝে এক ধরনের কাঁপুনি অনুভব করছে। রাস্তার ওপাশে 4-5টা জারুল গাছ। গাছের নিচে গেলে ছায়া পাওয়া যায়, কিন্তু সেখানে যাওয়া ঠিক হবে কিনা আজিজ মাস্টার বুঝতে পারছে না। তারা জড়াজড়ি হয়ে দাঁড়িয়ে থেকে ধ্বনি দেয়, আর চোখে মিলিটারিদের দিকে তাকায়। সরাসরি তাকাতে সাহসী কুলায় না। সমস্ত বারান্দা জুড়ে মিলিটারিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ বসে আছে, কেউ মাথার নিচে হ্যাভারসেক দিয়ে ঘুমের মতো পড়ে আছে। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে এগিয়ে আসা দলটির প্রতি তাদের কোনো উৎসাহ দেখা গেল না। তাদের দৃষ্টি সন্ন্যাসীদের মতো নির্লিপ্ত, যেন জগতের কোনো কিছুতেই তাদের কিছু আসে যায় না। পাকিস্তানের ফ্ল্যাগটি মতি মিয়ার হাতে। সে হাত উঁচু করে ফ্ল্যাগটি দোলাচ্ছিল। হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু নামাবার সাহস হচ্ছে না। আজিজ মাস্টার খুক খুক করে কয়েকবার কাশল। সেই শব্দে বারান্দায় বসা কয়েকজন তাকালো তার দিকে। আজিজ মাস্টার প্রাণপণে কাশি চাপতে চেষ্টা করলো। সময়টা খারাপ। এরকম সময়ও কাউকে অযথা বিরক্ত করা ঠিক না, কিন্তু ক্রমাগত কাশি উঠছে। আজিজ মাস্টার লক্ষ্য করল, উঠোনে চেয়ার পেতে যে অফিসারটি বসে আছেন তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। অত্যন্ত রূপবান একজন মানুষ। মিলিটারি পোশাকেও তাকে রাজপুত্রের মতো লাগছে। এর চোখে মুখে কোনো ক্লান্তি নেই, তবে বসে থাকার ভঙ্গিটি শ্রান্তির ভঙ্গি। তিনি তার সামনের টেবিলে পা তুলে দিয়েছেন। পায়ে খয়েরি রঙের মোজা। মানুষটি প্রকাণ্ড, তবে সেই তুলনায় পায়ের পাতা দুটি ছোট। তার কাছাকাছি যে রোগা লোকটি দাঁড়িয়ে আছে তাকে দেখতে বাঙালির মতো লাগছে। তার গায়ে চকচকে নীল রঙের একটা শার্ট। এই লোকটি খুব ঘামছে। ময়লা একটা রুমালে ক্রমাগত ঘাড় মুছছে। অফিসারটি মৃদু স্বরে কি যেন বলল নীল শার্ট পরা লোকটিকে।
নীল শার্ট পরা লোকটি তীক্ষ্ণ গলায় বলল, আপনাদের মধ্যে হেডমাস্টার সাহেব কে? আজিজ মাস্টারের বুকের মধ্যে শিরশির করতে লাগলো। কে আপনাদের মধ্যে হেডমাস্টার? মতি মিয়া আজিজ মাস্টারের পিঠে মৃদু ধাক্কা দিল। আজিজ মাস্টার কাশির বেগ থামাতে থামাতে বলল, জি আমি। আপনি থাকেন, অন্য সবাইকে যেতে বলেন। যান ভাই, আপনারা সবাই যান, ভয়ের কিছুই নাই। আজিজ মাস্টার একা দাঁড়িয়ে রইল। অন্যরা মনে হলো হাঁপ ছেড়ে বেঁচেছে, তবে তারা চলেও গেল না। জুম্মা ঘরের কাছে ছাতিম গাছের নিচে বসে রইল চুপচাপ। ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না। মাস্টার ফিরে না আসা পর্যন্ত কিছু পরিষ্কার হবে না। মতি বিড়ি ধরিয়ে টানতে লাগলো। সে জয়নাল মিয়ার সামনে বিড়ি খায় না, এই কথা তার মনেই রইল না। সময়টা খারাপ, এই সময় অন্য কিছু মনে থাকে না। ছোট চৌধুরীও সিগারেট ধরালেন। তিনি সকাল থেকেই ঘামছেন। মতি মিয়া বলল, ভয়ের কিছু নাই, কি কন? না, ভয়ের কি? এরা বাঘও না ভাল্লুকও না, একেবারে খাঁটি কথা। অন্যায় তো কিছু করি নাই, অন্যায় করলে একটা কথা আসিল। একেবারে খাঁটি কথা, অতি ন্যায্য কথা। জয়নাল মিয়া উৎসাহিত বোধ করে। মতি বলল, নীলু চাচার বাড়ির যাই, চলেন। কথাটা তার খুব মনে ধরে, কিন্তু আজিজ মাস্টার ফিরে না আসা পর্যন্ত নড়তেও ইচ্ছা করছে না। রোদ চড়তে শুরু করে। ছাতিম গাছের নিচে একটি দুটি করে মানুষ জমতে শুরু করে। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা। ঝাঁ ঝাঁ করছে রোদ। উত্তরবন্দে বেরো ধান পেকে আছে, কাটতে হবে। কিছু কিছু জমিতে পাট দেওয়া হয়েছে। ক্ষেত নিড়ানির সময় এখন। দক্ষিণবন্দে আউশ বোনা হবে। কিন্তু এখন মনে হয় এ গ্রামের কেউ কোথাও যাবে না। আজকের দিনটা চাপা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করবে। এই গ্রামে বহুদিন এরকম ঘটনা ঘটেনি। বদিকে দেখা গেল ফর্সা জামা গায়ে দিয়ে হনহন করে আসছে, তার বগলে ছাতা। ছাতিম গাছের নিচে একসঙ্গে এতগুলো মানুষ দেখে হকচকিয়ে গেল। বিষয় কি? মতি মিয়া ঠান্ডা গলায় বলল, জানো না কিছু? কি জানুন? আরে মুসিবত, জান লইয়া টানাটানি, আর কিছুই জানো না? বদির চিন্তিত ভঙ্গিতে তাকায়, কিছু বুঝতে পারে না। জয়নাল মিয়া ঠান্ডা গলায় বলে, গ্রামে মিলিটারি আইছে। এইটা কি কন? এইখানে মিলিটারি আইব কেন? স্কুল ঘরে গিয়া নিজের চোখে দেখো, আজিজ মাস্টারের রাইখা দিছে। হ্যাঁ, আজ মধুবনে গিয়া কাম নাই, বাড়ির যাও। বদি রাস্তার উপর বসে পড়ে, ফিসফিস করে বলে, কি সর্বনাশ। জয়নাল মিয়া বিরক্ত হয়ে বলে, সর্বনাশের কি আছে? আমরা কি করলাম? কিছু করছি আমরা? বদি মুখ লম্বা করে বসে থাকে। একসময় মৃদু স্বরে বলে, মুসলমানের জন্য ভয়ের কিছু নাই। এরা মুসলমানদের খুব খাতির করে, তবে পাক্কা মুসলমান হওয়া লাগে। স্যার কলমা জিজ্ঞেস করে। সবাই মুখ চাওয়াচাওয়ি করে। চার কলমা কারো জানা নেই। বদি উৎসাহিত হয়ে বলে, সুন্নত হয়েছে কি না এটাও দেখে, কাপড় খুইলা দেখে। তুমি জানলা কেমনে? নান্দাইল রোডে হুনছি, সুন্নত না থাকলে দুম গুল্লি। কও কি তুমি? মিলিটারি মানুষ, রাগ বেশি, আমরার মতো না, রাগ উঠলেই দুম। বদি একটা বিড়ি ধরিয়ে দ্রুত টানতে থাকে। তার মধুবনে যাওয়া অত্যন্ত দরকার। কে জানে, হয়তো মধুবনেও মিলিটারি এসে দোকানপাট জ্বালিয়ে দিয়েছে। সে উঠে দাঁড়ালো। মতি মিয়া বলল, যাও কই? বদি তার উত্তর না দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। স্কুল ঘরকে পাশ কাটিয়ে যেতে হবে, হাঁটতে হবে অনেক পথ। কড়া রোদ উঠেছে, আকাশে মেঘের লেশ মাত্র নেই। চারদিক ঝাঁ ঝাঁ করছে রোদ। বদি হন হন করে ছুটছে। আজ এ পর্যন্তই। পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস 1971। আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।